নেপালের একদম উঁচু দুর্গম পাহাড়ের চূড়া থেকে এক অদ্ভুত এক কথায় রহস্যময় মধু সংগ্রহ করা হয়। এর নাম ম্যাডহানি, আর এর মধ্যে আছে হ্যালুসিনেশন তৈরি করার ক্ষমতা। তো চলুন আজ আমরা এই বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় মধুর জগৎটা একটু ঘুরে দেখি। ভাবুন তো একবার, মাত্র 1 চামচ মধু, আর তাতেই শুরু হয়ে যেতে পারে একটা সাইকেডেলিক ট্রিপ। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু নেপালের এই ম্যাড হানি ঠিক এই কাজটাই করে। এটা কিন্তু সাধারণ মিষ্টি মধু নয়, এর ভেতরে লুকিয়ে আছে ঘোর তৈরি করার মতো এক আশ্চর্য ক্ষমতা। আচ্ছা, এই ম্যাড হানির আসল রহস্যটা কি? রহস্যটা লুকিয়ে আছে এক বিশেষ ধরনের রোডোডেনড্রন ফুলে। যখন মৌমাছিরা এই ফুলের রস থেকে মধু বানায়, তখন সেই মধুতে চলে আসে গ্রায়ানোটক্সিন নামের একটা খুব শক্তিশালী কেমিক্যাল। আর এই টক্সিনের কারণেই হয় হ্যালুসিনেশন, শরীর কিছুক্ষণের জন্য অবশ হয়ে যেতে পারে, এমনকি আরও মারাত্মক শারীরিক সমস্যাও হতে পারে। তো প্রশ্ন হলো, কারা এই মধু সংগ্রহ করেন? কারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করেন? এরাই হলেন সেই শেষ কয়েকজন রক্ষক, যারা এক অতি প্রাচীন ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছেন। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই ঐতিহ্যটা প্রায় ৭,৫০০ বছরের পুরনো। এর প্রমাণ কিন্তু এখনও পাওয়া যায় পুরনো দিনের গুহাচিত্রে। কিন্তু দুঃখের বিষয় হল, এত পুরনো একটা প্রথা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। অনেক গ্রামে তো এখন হাতে গোনা মাত্র একটা পরিবার এই খতরনাক কাজটি করে চলেছে। এই সাহসী শিকারীরা হলেন গুরুং উপজাতির মানুষ। এদের পূর্বপুরুষরা এসেছিলেন তিব্বত থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, এদের ৩টি প্রজন্ম একসাথে মিলে এই মধু শিকার করে। শিকারে যাওয়ার আগে নিয়ম করে আশীর্বাদ নেওয়া হয়, সুরক্ষার জন্য তাবিজ পরা হয়, আর শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের পদ্ধতিও কিন্তু একদম একই রয়ে গেছে, কোনো বদল হয়নি। তাহলে চলুন এবার একটু দেখি সেই প্রায় অসম্ভব মধু সংগ্রহের পদ্ধতিটা। কিভাবে পাহাড়ের চূড়ায় প্রতিটা মুহূর্তে ঝুঁকি নিয়ে তারা কাজটা করেন। শিকারের পুরো প্রক্রিয়াটাই কিন্তু এক কথায় অবিশ্বাস্য। ভাবুন, শিকারীরা প্রথমে হাতে বানানো দড়ির মই বেয়ে খাড়া পাহাড়ের গা দিয়ে নিচে নামেন। এরপর সবুজ পাতা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। সেই ধোঁয়া দিয়ে বিশাল মৌমাছির ঝাঁককে কিছুটা শান্ত করে চাকের কাছে পৌঁছান, আর তারপর লম্বা একটা লাঠি দিয়ে সাবধানে চাকটা কেটে ঝুড়িতে ভরেন। পুরো ব্যাপারটা যেন সিনেমার মতো। তারা যে মইটা ব্যবহার করেন, সেটাও কিন্তু বাঁশ আর দড়ি দিয়ে নিজেদের হাতে বানানো। আর সেটার দৈর্ঘ্য কত জানেন? প্রায় ৮০ মিটার, মানে প্রায় ২৬০ ফুট। অনেক সময় তো পাহাড়ের উচ্চতা এর চেয়েও বেশি হয়। একবার কল্পনা করুন তো, অতটা উঁচুতে শুধু একটা দড়ির মইতে ঝুলে থাকতে হয়। এখানেই একজন শিকারীর আসল দক্ষতার পরীক্ষা হয়। তাকে একই সাথে কয়েকটা কাজ করতে হয়। দড়ির মইয়ে শরীরের ব্যালেন্স রাখতে হয়, একটা লম্বা লাঠি দিয়ে চাকটা কাটতে হয়, আরেকটা লাঠি দিয়ে সেই কাটা চাক ঝুড়িতে ধরতে হয়, আবার পা দিয়ে লাঠিগুলোকে স্থিরও রাখতে হয়। আর এই সব কিছুই কিন্তু চলছে মাটি থেকে শত শত মিটার ওপরে শূন্যে ঝুলে থেকে। শুধু কি তাই, এই কাজে তাদের লড়াই করতে হয় পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির সাথে। এই মৌমাছিগুলো কিন্তু সাধারণ মৌমাছির চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। আর যখন এই মৌমাছির ঝাঁক আক্রমণ করে, তখন একজন শিকারীকে ১০০রও বেশি হুলের কামড় সহ্য করতে হয়। এটা যে শারীরিক সহনশীলতার কি এক চরম পরীক্ষা, তা ভাবাই যায় না। আচ্ছা, এত ঝুঁকি নিয়ে যে মধুটা সংগ্রহ করা হলো, সেই বিষাক্ত মধু খাওয়ার অভিজ্ঞতাটা ঠিক কেমন? চলুন এবার আমরা সেই জগতেই প্রবেশ করি, যেখানে চেতনা আর অচেতনতার মাঝখানের দেয়ালটা খুব পাতলা। তো এই মধুটা খেলে ঠিক কি হয়? একজনের অভিজ্ঞতা শুনলে বিষয়টা পরিষ্কার হবে। তিনি বলেছেন, আমি সাথে সাথে গ্রায়ানোটক্সিনের প্রভাবটা টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল মুখটা যেন ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। শুধু এই একটা কথা থেকেই এর তীব্রতাটা কিন্তু আন্দাজ করা যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, এই একই মধু খেলেও সবার শরীরে এর প্রভাব কিন্তু একরকম হয় না। যেমন ধরুন, একজনের হয়তো ১০ বারেরও বেশি বমি হলো, শরীর একদম ঠান্ডা বরফ হয়ে গেল। আবার অন্য আরেকজনের ক্ষেত্রে দেখা গেল তার শরীরের তাপমাত্রা বারবার ওঠানামা করছে, আঙুলগুলো অবশ লাগছে, আর সাথে প্রচণ্ড মাথা ব্যথা। কি অদ্ভুত, তাই না? কিন্তু প্রশ্ন হল, এমনটা হয় কেন? এর পেছনের বিজ্ঞানটা বেশ মজার। আমাদের শরীরে যে কোষগুলো আছে, সেগুলোর মধ্যে গ্রায়ানোটক্সিন সোডিয়াম চ্যানেলগুলোকে একরকম ব্লক করে দেয়। ফলে আমাদের নার্ভ সেল আর মাসল সেল, মানে স্নায়ু আর পেশি কোষগুলো একে অপরের সাথে ঠিকঠাক যোগাযোগই করতে পারে না। আর ঠিক এই কারণেই শরীর অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতিগুলো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভয়ঙ্কর ব্যাপার হল, এই মধু একই সাথে ওষুধ আবার বিষু। স্থানীয় মানুষরা খুব অল্প পরিমাণে এটাকে ওষুধি হিসাবে, এমনকি অ্যাফ্রোডিজিয়াক হিসাবেও ব্যবহার করেন। কিন্তু মাত্র ১ চামচ এদিক ওদিক হলেই বিপদ। হার্টবিট একদম কমে যেতে পারে, শরীর অবশ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
আর এর কোনো অ্যান্টিডোট বা প্রতিষেধকও জানা নেই। তবে ভালো খবর হল শরীর সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই এই বিষের প্রভাবটা কাটিয়ে উঠতে পারে। তো চলুন এবার এই তরল সোনার পেছনের ইতিহাস, এর অর্থনীতি আর এর সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে একটু কথা বলা যাক। এই মধুর অর্থনীতির দিকটা দেখলে একটা অদ্ভুত বৈষম্য চোখে পড়ে। আন্তর্জাতিক বাজারে মাত্র ২০০ গ্রাম ম্যাডহানির দাম প্রায় $৪০০। অথচ যারা নিজেদের জীবন বাজি রেখে এটা সংগ্রহ করেন সেই শিকারীরা একজন পান $৫০-এরও কম। ব্যবধানটা একবার ভাবুন। ইতিহাসেও কিন্তু এই মধুর একটা দারুণ মজার ভূমিকা আছে। জানলে অবাক হতে হয়, এটাকে একসময় বায়োলজিক্যাল ওয়েপন বা জৈব অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়েছিল। সেই খ্রিস্টপূর্ব ৬৬৭ সালের কথা। পন্টাসের সেনাবাহিনী আক্রমণকারী রোমান সৈন্যদের চলার পথে ইচ্ছে করে ম্যাডহানির চাক রেখে দেয়। আর তারপর যা হওয়ার তাই হলো, রোমান সৈন্যরা সেই মধু খেয়ে একদম অক্ষম হয়ে পড়ে আর তাদের খুব সহজেই হারিয়ে দেওয়া হয়। গুরুং উপজাতির মানুষরা নিজেদের এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন। কিন্তু সমস্যাটা হল, সারা বিশ্বে এখন এই মধুর চাহিদা বাড়ছে, আর এর ফলে তাদের হাজার বছরের এই ঐতিহ্যের ভবিষ্যতই এখন অনিশ্চিত। বিশ্বায়নের এই স্রোত কি তাদের এই প্রাচীন প্রথাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে, নাকি শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন এত প্রাচীন একটা ঐতিহ্য আজকের আধুনিক বিশ্বের মুখোমুখি হচ্ছে, তখন এই বিপজ্জনক তরল সোনা থেকে আসল লাভটা কাদের হচ্ছে? সেই শিকারীদের যারা জীবন বাজি রাখছেন, নাকি আন্তর্জাতিক বাজারের বড় বড় ব্যবসায়ীদের? এর উত্তরটা হয়তো আমাদের সবাইকেই ভাবতে হবে।